বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে, তবে মুদ্রা বাজারে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। বাজার মনিটরিং, ডলার সংকটে রিজার্ভ তহবিলে করে বাজার স্বাভাবিক রাখার চেষ্টা কিংবা প্রতিদিনের ডলার ভিত্তি মূল্য নির্ধারণ করার মতো ভূমিকা পালন করছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে মের 24 দিনে সরকারি ব্যাংকের চেয়ে দ্বিগুণ রেমিটেন্স এসেছে বেসরকারি ব্যাংকে, তবে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকও রয়েছে। বিস্তারিত জানাবো এসব নিয়ে, আলোচনা করব দেশের শেয়ার বাজার বিনিয়োগ লেনদেন নিয়েও থাকছে মৌসুমি ফল, বাজারজাত সহ বন্দর বাণিজ্য ও পশু হাটের খবর। সপ্তাহ শেষের ভাগশেষে আছে তানজিম শাফিন। 3 বছরে ডলারের দর বেড়েছে 42%। সম্প্রতি IMF ঋণের শর্ত পূরণে ডলারের দাম বাজার ভিত্তিক করা হয়েছে। খোলা বাজারে এখন পর্যন্ত ডলারের দাম স্থিতিশীল রয়েছে, যদিও চাহিদা বাড়লে দাম বাড়ার শঙ্কা রয়েছে বলছেন বিশ্লেষকরা। তবে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি ও 50 কোটি ডলারের তহবিল গঠন ডলার সংকট রোধ করবে। আমরা একটু দেখে নিতে পারি যে বাজার ভিত্তিক ডলার দরের ক্রয় মূল্য বিক্রয় মূল্য। আজকের দিনে বাজার ভিত্তিক ডলারের বিক্রয় মূল্য ছিল 123 টাকা, যার ক্রয় মূল্য ছিল 122 টাকা 80 পয়সা। 27 মে 122 টাকা 95 পয়সা বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য ছিল 122 টাকা 80 পয়সা। 25 মে 122 টাকা 89 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ছিল ক্রয় মূল্য ছিল 122 টাকা 8 পয়সা, অর্থাৎ 122 টাকা ক্রয় মূল্য নির্ধারিত রয়েছে। 122 টাকার চেয়ে কিছুটা বাড়লে তখন বিক্রয় মূল্যের ক্ষেত্রে তার একটা প্রভাব দেখা যাচ্ছে। 123 টাকা পর্যন্ত ছুঁয়েছে বাজার ভিত্তিক ডলার দর। এদিকে মে মাসের 24 দিনে ব্যাংক চ্যানেলে রেমিটেন্স এসেছে $2.24 বিলিয়ন। চলতি মাসে সরকারি ব্যাংকের চেয়ে দ্বিগুণের বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ব্যাংকে, তবে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকও রয়েছে 8টি। আমরা একটু ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের যে হিসেব সেটি দেখে নিতে পারি। সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলোতে মে মাসের 24 দিনে যে রেমিটেন্স এসেছে তার চিত্র আমরা দেখতে পাচ্ছি। অগ্রণী ব্যাংকে রেমিটেন্স এসেছে সবচেয়ে বেশি $297 মিলিয়ন। জনতা ব্যাংকে এসেছে $183 মিলিয়ন। রূপালী ব্যাংকে এসেছে $124 মিলিয়ন। সোনালী ব্যাংকে $59 মিলিয়ন। ডেভেলপমেন্ট ব্যাংকে এসেছে $0.1 মিলিয়ন। বেসিক ব্যাংকে এসেছে $0.6 মিলিয়ন। কৃষি ব্যাংক এসেছে $204.99 মিলিয়ন। এরপর রয়েছে রাজশাহী কৃষি ব্যাংক, যেখানে কোনো রেমিটেন্স আসেনি। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে কি ধরনের রেমিটেন্সের প্রভাব এসেছে আমরা দেখে নিতে পারি। সবচেয়ে বেশি বেসরকারি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকের রেমিটেন্স এসেছে $370 মিলিয়ন। এর পরবর্তী অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংকে এসেছে $155 মিলিয়ন। তারপরের অবস্থানে রয়েছে সিটি ব্যাংকে এসেছে $81 মিলিয়ন। এরপরে রয়েছে ট্রাস্ট ব্যাংকে এসেছে $79 মিলিয়ন। এরপর পর্যায়ক্রমে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আল আরাফা, ডাচ বাংলা, যমুনা ব্যাংকেও রেমিটেন্স প্রবাহ ভালো ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচকের মুক্ত পতনে একটি বিরাম চিহ্ন বসেছে। চলতি সপ্তাহের শেষ দিনে সূচক বেড়েছে 22 পয়েন্ট, তবে সপ্তাহের বাকি দিনগুলোতে সূচক ছিল নিম্নমুখী। সপ্তাহের শেষ দিনের লেনদেনের চিত্র একটু দেখে নিতে চাই। আজকের দিনেও টাকার অঙ্কে লেনদেন খুব একটা বাড়েনি। লেনদেন হয়েছে 247.42 কোটি টাকার। এদিন সূচক বেড়েছে 22.51 পয়েন্ট। সার্বিক সূচক DACX দাঁড়িয়েছে 4,637.92 পয়েন্টে। টাকার অঙ্কে লেনদেন কমেছে 17.56 কোটি টাকার, তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। 222টি প্রতিষ্ঠান শেয়ার দর বেড়েছে, দর কমেছে 99টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত থেকেছে 77টি প্রতিষ্ঠানের। চলতি সপ্তাহেও পুঁজিবাজারে লেনদেন খরা বা বাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট স্পষ্ট দেখা গেছে। লেনদেনের স্বল্পতায় আমরা প্রতিদিনই লেনদেন দেখেছি 300 কোটি টাকার নিচে হয়েছে। সপ্তাহের
বাকি 5 দিনের লেনদেনের চিত্র যদি দেখে নিই, একদিনও সূচক 2 সংখ্যার নিচে কমেনি, প্রত্যেক দিনই অন্তত 10 পয়েন্ট কমেছে। এবং এছাড়া আমরা যদি দেখি যে এ সপ্তাহে সবচেয়ে বেশি সূচক কমেছে বুধবারে 62.72 পয়েন্ট। বলে রাখি যে ঈদকে সামনে রেখে টানা 3 সপ্তাহ ধরে পুঁজিবাজারে একদিন করে লেনদেন বেশি হচ্ছে, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন শনিবারকে কার্যদিবস করা হয়েছে ঈদের ছুটি সমন্বয়ের কারণে, যে কারণে পুঁজিবাজারে 6 দিন করে লেনদেন হচ্ছে প্রতি সপ্তাহে। 6 দিনের 5 দিনের চিত্র এই, যেখানে আমরা দেখছি যে 62.72 পয়েন্ট থেকে শুরু করে বাজার কমেছে 41 পয়েন্ট, 16.95 পয়েন্ট, 10.08 পয়েন্ট কমেছে 38.69 পয়েন্ট। এর মধ্যে আমরা দেখছি যে সার্বিক সূচক ডিএসইএক্স কমে দাঁড়িয়েছে 4,600 পয়েন্টে। তো যেটি আসলে বাজারের যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের জন্য আশঙ্কার। বাজার মূলধনের দিকে যদি চোখ রাখি, বাজার মূলধনও সপ্তাহব্যাপী কমেছে। এবং সার্বিকভাবে যদি আমরা লেনদেনের চিত্র দেখি, যে শনিবার দিন লেনদেন হলো 278 কোটি টাকার, রোববার লেনদেন হলো 235 কোটি টাকার, 282 কোটি টাকার সোমবারে, 272 কোটি টাকা মঙ্গলবার, বুধবারের লেনদেন হয়েছে 264 কোটি টাকার, এবং সপ্তাহের শেষ দিনেও লেনদেন হয়েছে 247 কোটি টাকার। অর্থাৎ সপ্তাহ জুড়ে লেনদেন 250 কোটি টাকার কাছাকাছি থেকেছে, যেটি বাজারের আসলে স্বাস্থ্যহীনতাকে নির্দেশ করে। এবারে দেখে নিতে চাই দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেনের তথ্য। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজকের দিনে সূচক বেড়েছে 26.23 পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে, দাঁড়িয়েছে 13,051 পয়েন্টে। লেনদেন হয়েছে 8 কোটি 8 লাখ টাকার লেনদেন, টাকার অঙ্কে অনেকটা কমেছে, 10 কোটি 43 লাখ টাকার লেনদেন কম হয়েছে। দর পরিবর্তনের ক্ষেত্রেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, 77টি প্রতিষ্ঠানের শেয়ারের, দর বেড়েছে 76টির, দর অপরিবর্তিত থেকেছে 27টি প্রতিষ্ঠানের শেয়ারে। কোরবানির ঈদ সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মশলা পণ্যের আমদানি। এতে কেজিতে 100 থেকে 500 টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ মশলার দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি লিখেছেন যে জিরার দাম কমেছে 580 টাকা করে কেজি। আর কোন কোন মশলার দাম কমলো, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ শাফিন, আমি আপনাকে একটু বলতে চাই শুরুতে যে প্রতিবার কিন্তু দেশের বাজারে মশলা পণ্যের দামের একটা অস্থিরতা বিরাজ করলে এবারে শুরু থেকেই স্বস্তির খবর রয়েছে সাধারণ ক্রেতাদের জন্য। কারণ আমরা দেখেছি যে যে মশলা পণ্যগুলো আমদানি নির্ভর সেগুলোর দাম এবার অনেকটাই হিলিতে কম দামে বিক্রি হচ্ছে। আমি যদি আপনাকে একটু দামের বিষয়গুলো বলি, যে জিরা যেটি কয়েকদিন আগেও 620 টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে। এছাড়া এলাচ যেটি রয়েছে সাদা, সেই এলাচ 4,500 টাকা কেজি দরে বিক্রি হলে সেটি বর্তমানে 500 টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে 4,000 টাকা কেজি দরে। এছাড়াও কালো এলাচ যেটি, সেটি 2,700 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে 100 টাকা কমে 2,600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই যে মশলা পণ্যগুলো রয়েছে সবগুলো কিন্তু আমদানি নির্ভর। এই আমদানি নির্ভর পণ্যগুলোর দাম কিন্তু এবার অনেকটাই কম, যার কারণে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে। এছাড়া আমি আপনাকে পেঁয়াজ, রসুন, আদা এই পণ্যগুলোর, এই মশলা পণ্যগুলোর বাজার দর যদি একটু জানাতে চাই, যে পেঁয়াজ গত বছর যেখানে সাধারণ ক্রেতারা 90 থেকে 100 টাকা কেজি দরে কিনেছিল, সেটি বর্তমানে 44 থেকে 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং রসুনের কথা যদি বলি, রসুন গত বছর 150 থেকে 200 টাকা ছিল, সেটি বর্তমান এই বছর বিক্রি হচ্ছে মাত্র 100 থেকে 110 টাকা কেজি দর। অর্থাৎ অনেকটাই মশলা পণ্যের যে পণ্যগুলো রয়েছে অনেকটাই কিন্তু দাম কম। এটি কিন্তু আসলে সাধারণ ক্রেতা যারা তাদের জন্য কিন্তু খুবই সন্তোষজনক আর কি। সেই জন্য যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন যে এই ধরনের মশলা পণ্যের দামগুলো যদি বরাবরই কম থাকে তাদের জন্য অনেকটাই ভালো হয়। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যদি বলছেন যে যদি
আমদানি যে পরিমাণ হচ্ছে, এই আমদানির ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে ঈদের আগ পর্যন্ত মশলা পণ্যের যে বাজার দর দাম সেটি স্বাভাবিক থাকবে কিংবা আরো কমে যেতে পারে সেই আশঙ্কা তারা করছেন। এবং তারা যেটি বলছেন যে মূলত আমদানির তুলনায় বাজারে ক্রেতার একটা সংকট তৈরি হয়েছে। তারা যেটি বলছেন যে বিশেষ করে এখন বোরো মৌসুম চলছে, এই বোরো মৌসুমকে কেন্দ্র করে কৃষকরা তাদের বাড়িতে ধান তোলা এসব কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবার কারণে তারা বাজারে কম আসছেন, এবং এর ফলে কিন্তু একটা ক্রেতা সংকট তৈরি হয়েছে, যার কারণে কিন্তু এই মশলা পণ্যগুলোর আমদানি এবং চাহিদাটা বেড়েছে, দামটা এই কারণে কমেছে তারা বলছেন। তো সব মিলিয়ে বলা চলে শাফিন যে অন্যান্য বছরগুলোর তুলনায় এবং এবারে দেশের অন্যান্য জায়গার তুলনায় হিলিতে মশলা পণ্যের দাম অনেকটাই কম, এবং সাধারণ ক্রেতারা এতে স্বস্তি প্রকাশ করছে। শাফিন। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন আমদানি বাড়ায় মশলার দাম কমেছে অনেকটাই। কোরবানির ঈদকে সামনে রেখে যশোরে জমতে শুরু করেছে পশুর হাট। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোরের ঝিকরগাছা পশুহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, বৃষ্টি বাধায় দেখা যাচ্ছে যে হাটে কিছুটা লোক উপস্থিতি কম, তারপরে জানাবেন যে পশু সরবরাহ কেমন হচ্ছে, সেখানে বড় ধরনের পশুর চাহিদা কেমন, মাঝারি পশুর চাহিদা কেমন, ছোট পশুর চাহিদা কেমন? আপনার যে হাট রয়েছে যশোরে প্রায় 24টি স্থায়ী অস্থায়ী হাট রয়েছে। এই হাটগুলোতে পশু কিন্তু বিক্রি কিনে জমে উঠেছে। তবে আমরা হাট ঘুরে দেখেছি যে মাঝারি যে পশুটা রয়েছে বিশেষ করে গরু, সেটির চাহিদা সবচেয়ে বেশি। বড় যে গরুগুলো রয়েছে সেই চাহিদা একেবারে কম বললেই চলে, এবং ছোট যে গরু রয়েছে সেই গরুগুলোর চাহিদা রয়েছে। তবে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মাঝারি যে গরু রয়েছে সেই গরুগুলোর। আজকে যে বাজারটি রয়েছে ঝিকরগাছার যে পশু হাটটি, এখানে কিন্তু আমরা দেখেছি যে বেলা 12টার দিকে থেকে এখানে পশু এসেছিল এবং অনেক পশু উঠেছিল। তবে বৃষ্টির কারণে অনেক পশু এখান থেকে নিয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা অনেকটা ফাঁকা দেখছি। তবে এখানে বিক্রি কিনি হয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে হাটে বিক্রি কিনি কম হলেও সরবরাহ বেশি ছিল। আমরা অন্য অন্য হাটগুলোও দেখেছি যে সব প্রতিদিনই বিভিন্ন স্থানে কিন্তু কোথাও না কোথাও হাট রয়েছে, এই সমস্ত হাটে বিক্রি কিনি চলছে এবং পশুর সরবরাহটা কিন্তু বেশ ভালোই রয়েছে। আশার বাণী হচ্ছে যে সীমান্ত হাট এই যশোর এখানে কিন্তু যে সীমান্তবর্তী জেলা, সেখান থেকে যে পশু সেটি না আসার কারণে, অর্থাৎ ভারত থেকে পশু না আসার কারণে স্থানীয় যে চাহিদা রয়েছে সেই পশুগুলো কিন্তু এই হাটগুলোতে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে 16,000 প্রায় খামারি রয়েছে, সেই খামারিরা এখানকার যে পশু তারা নিয়ে এসছেন এবং সেই পশু নিয়ে এই সমস্ত হাটগুলোতে বিক্রি করছেন। আমরা সেই হাটগুলোতে যে পশু বিক্রি হচ্ছে এবং এর চাহিদা যে রয়েছে, যে চাহিদার তুলনায় প্রায় 18,000 যে পশু সেটি বেশি রয়েছে, উদ্বৃত্ত রয়েছে, অর্থাৎ এই অঞ্চলের থেকে পশু কিন্তু ঢাকায় যে বিক্রি হয়। সব মিলে যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে পশু আরো বেশি হাটে উঠবে এবং বিক্রি কিনি আরো বাড়বে। যারা সাধারণ বিশেষ করে শহরের যারা কোরবানি করবেন সেই ধরনের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ছাগল মহিষে ক্রয় করে থাকেন। সেক্ষেত্রে আরো যে কয়েকদিন দিন বাকি রয়েছে সেই দিনগুলোতে পশু তারা ক্রয় করবেন। সামনের দিনে আরো বেশি বাজার জমজমাট হবে এমনটি আশা করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যারা পশু নিয়ে আসছিলেন হাটে, তারা বলছেন যে খাবারের দামের তুলনায় পশুর দাম অনেকটা কম রয়েছে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। শাপিন। রিপন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রিপন হোসেন যুক্ত হয়েছিলেন যশোর থেকে, জানাচ্ছিলেন পশুর হাটের বেচা বিক্রি নিয়ে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে 40 কেজির পরিবর্তে 52 কেজিতে মন ধরে আম কিনছেন আড়তদাররা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। জেলার সবচেয়ে বড় আমের বাজার থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সোহান মাহমুদ। সারা জীবন শুনে এসেছি 40 কেজিতে 1 মন হয়, কিন্তু সেই প্রেক্ষাপট পরিবর্তন করে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আমবাজারগুলো। আমরা এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজারে। এটি সারা দেশের সবচেয়ে বড় আমবাজার। এই আমবাজারে চাষিরা বলছেন এখানে যারা আড়তদার রয়েছেন তারা 40 কেজির পরিবর্তে 52 থেকে 54 কেজিতে মন নিচ্ছেন। তারা মূলত বলছেন যে চাষিরা জিম্মি হয়ে পড়েছেন আড়তদারদের কাছে। তবে আড়তদারদের দাবি হচ্ছে যেহেতু এই পচনশীল পণ্য আম, এই পচনশীল পণ্যর কারণে
বিভিন্ন জেলায় চট্টগ্রাম ঢাকা সহ বিভিন্ন জায়গায় যেহেতু পাঠাতে হয়, যেতে যেতে অনেক আম নষ্ট হয়, ওজন কমে যায়। এই জন্য মূলত তারা 1 মনে 12 থেকে 14 কেজি পর্যন্ত বেশি নিচ্ছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যেহেতু পচনশীল পণ্য আম, সেক্ষেত্রে তারা 1 মনে 5 কেজি বেশি দিতে চান, কিন্তু ব্যবসায়ীরা এতে নারাজ। এক কথায় আড়তদাররা এতে নারাজ। আড়তদাররা বলছেন 14 থেকে 15 কেজি পর্যন্ত বেশি দিতে হবে। আপনাকে বলে রাখি, এই চাঁপাইনবাবগঞ্জের কানসাটা আমবাজার শুধু নয়, ভোলাহাট এবং রহনপুর আমবাজারেও 55 থেকে 60 কেজিতে মন নেওয়া হয়। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের কানসাটা আমবাজার থেকে সর্বশেষ তথ্য। আম বাজারজাতকরণের খবর জানছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদ জানাচ্ছিলেন। এর সাথে শেষ করছি আজকের ভাগশেষ আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekhon TV।